তো এখন আমরা যেটা করব, draw.io তে যাব। নেটওয়ার্ক নাই কেন? নো ইন্টারনেট। ওকে, সো এটা আসলে এখন diagrams.net, আগে ছিল draw.io। Now when you first you have to create an account with your IO email। এটা কি আপনারা করেছেন? এটা করতে হবে। করার পরে আপনি যখন ক্রিয়েট নিউ ডায়াগ্রাম করবেন, হ্যাঁ আইও দিয়ে করবেন, করে ক্রিয়েট নিউ ডায়াগ্রাম যখন করবেন, এটা কোথায় রাখতে চান, স্টোরেজটা কোথায় রাখতে চান? ড্রাইভে ডিভাইসে রাখলে তো আপনার পিসিতে চলে আসবে, তাহলে এটা আপনাকে, আমি ডিভাইসে রাখছি আপনাকে ডেমো দেওয়ার জন্য, কিন্তু আপনি কোথায় রাখবেন? গুগল ড্রাইভে রাখবেন। সিআরএ রিপোর্টের টেমপ্লেটটা কোথায় রেখেছিলেন? গুগল ড্রাইভে। কে রেখেছিল? এখানেও টিম লিডারকে একটা ডকুমেন্ট ক্রিয়েট করতে হবে ইন draw.io। ওকে, তাহলে draw.io তে আমি একটা ডকুমেন্ট ক্রিয়েট করে গুগল ড্রাইভে রেখে দিব, এটা টিম লিডার করবে। ঠিক আছে, আমারটা আমি ডিভাইসে রাখছি, কিন্তু আপনারা এটা চেঞ্জ করে ড্রাইভে করবেন। কে করবে? টিম লিডার। তো ক্রিয়েট নিউ ডায়াগ্রাম। এখন কি ধরনের ডায়াগ্রাম আমরা বানাতে চাই? আপনি কোনো টেমপ্লেট, ইউএমএল এর কিছু টেমপ্লেট আছে, এই টেমপ্লেট গুলো আমাদের কাজে লাগবে না, আমরা ব্ল্যাঙ্ক তৈরি করব। ওকে, তাহলে ব্ল্যাঙ্ক ডায়াগ্রাম, তাহলে ক্রিয়েট। এখন ধরেন আমরা এখানে বলছি যে স্যাম্পল ইউএমএল সেকশন 7। আপনি আপনার ওই যে যেভাবে নাম দিচ্ছেন না সিআরএ রিপোর্টের, ওই রকম ভাবে নাম দিবেন। একটা ইউএমএল ডকুমেন্ট এখানে তৈরি হলো। আচ্ছা, এটার এক্সটেনশন হবে draw.io। ঠিক আছে, তাহলে আমার ক্রিয়েট হয়ে গেল। So this is a blank document. So basically this is the canvas for your diagram. এখন what type of diagram we are trying to make? UML class diagram। তাহলে এখানে আমার এখানে অলরেডি ইম্পোর্ট করাই আছে, আপনি এখানে এটা নাও থাকতে পারে, তাহলে আপনি এখানে সার্চ দিবেন। হ্যাঁ, এই যে ক্লাস ডায়াগ্রাম দিয়ে সার্চ দিলেই সে তখন ওইটা দেখাবে। ঠিক আছে, তো তখন ইউএমএল 2.5 হচ্ছে লেটেস্ট ইউএমএল। তা আমাদের যে বেসিক কাজ ইউএমএল হলেই হবে। ইউএমএল 2.5 এ additional symbol shapes are there compared to 2. মানে স্ট্যান্ডার্ড, মানে the earlier version, কিন্তু আমরা যেগুলো ইউজ করব সেগুলো দুইটাতেই আছে। ওকে, সো একটা নিলেই হলো। এখন আমাদের এই ক্লাস রিপ্রেজেন্ট করার জন্য এই যে এইটা আমরা নিয়ে আসবো, এই যে ড্র্যাগ এন্ড ড্রপ।
ঠিক আছে? তাহলে ধরেন আমি এখানে বললাম ইউজার। এখন ইউজারের এখানে ফিল্ড দিতে হবে, মেথড দিতে হবে, সেগুলো আমরা দিব। এখন আমি আরেকটা ক্লাস বানাতে চাই এক্সটেনশন, তাহলে এই যে নিয়ে আসলাম, লেটস সে কি ছিল আমাদের এমপ্লয়ি এক্সটেন্স ইউজার। তাহলে আপনি বলতে পারেন এমপ্লয়ি। এখন এটা তো ইউজারের এক্সটেনশন, হাউ উইল ইউ শো দ্যাট? তাহলে আপনাকে এখন এই কানেক্টরে আসতে হবে। এই বিভিন্ন ধরনের কানেক্টর আছে। এই কানেক্টরটার নাম কি? এটা আমরা বলেছি যে অনেক ধরনের রিলেশনশিপ হতে পারে, কিন্তু আমাদের স্কোপ যেহেতু লিমিটেড, আমরা এক্সটেন্স, কম্পোজিশন, অ্যাগ্রিগেশন, ডাইরেক্টেড অ্যাসোসিয়েশন, জেনারেলাইজেশন, এই কয়টার মধ্যে থাকবো, এর বাইরে আমরা যাব না। তাহলে আমাদের এক্সটেন্স হচ্ছে এটা ইমপ্লিমেন্টস, এই যে এক্সটেন্স। নাও অ্যারোটা থাকবে কার দিকে? সুপার ক্লাস না সাব ক্লাস? হ্যাঁ, ডাইরেকশনটা কিসের ডাইরেকশন? না, এখানে আমরা কি করতে চাচ্ছি? তাহলে ডাইরেকশন অফ এক্সটেনশন কাকে এক্সটেন্ড করা হচ্ছে? ইউজারকে। তাহলে আপনার সুপার ক্লাসের দিকে এই যে কানেক্ট করে দিবেন। কানেক্ট করে দিলে কি হবে? আপনি যদি এটাকে সরান, কানেকশন উইল নট বি ডিস্টর্টেড। ঠিক আছে? তাহলে এটা হচ্ছে এক্সটেনশন। এখন একটা কন্টিনিউইটির এক্সাম্পল বলেন। কি হতে পারে রিয়েলিস্টিক্যালি? কি হতে পারে? এমপ্লয়ি ক্লাসের একটা ফিল্ড বলেন যেটা নিজেই একটা অবজেক্ট। ডেট অফ বার্থ কোন টাইপের অবজেক্ট? ওটা তো লাইব্রেরি ক্লাস, ওটা তো আমরা ইমপ্লিমেন্ট করবো না, কাজে ওটা এখানে দেখানোর প্রয়োজন নাই। থিওরিটিক্যালি কন্টেইনমেন্ট, বাট ক্লাস ডায়াগ্রামে দেখানোর প্রয়োজন। তাহলে আপনার যদি একটা অ্যাড্রেস নামে একটা ক্লাস থাকে কোথাও, এর ভেতরে ফিল্ড আছে, ধরেন রোড নাম্বার, হাউস নাম্বার, জিপ কোড, পুলিশ স্টেশন এটসেট্রা। তাহলে আপনার এখানে একটা ফিল্ড হবে এখন, এই যে প্রথমটা হচ্ছে ফিল্ডের নাম কোলন ফিল্ডের টাইপ, আর বাম পাশে হচ্ছে স্কোপ। প্লাস মানে পাবলিক, মাইনাস মানে প্রাইভেট, ওকে, হ্যাশ মানে প্রোটেক্টেড, আর টিল্ডে মানে প্যাকেজ। তাহলে আমরা এখানে ফিল্ডের নাম দিতে পারি কি? এখন সে সুপার ক্লাস থেকে কি ইনহেরিট করবে? আইডি, কারণ এটা সব ইউজারের মধ্যেই আছে। তাহলে আপনি বলতে পারেন আইডি। এটা টাইপ কি হবে? আইইউবির আইডি। হ্যাঁ, টাইপ কি হবে? হইতে পারে কি, কোনটা হবে, কেন? আইইউবির আইডি কোথায়? স্ট্রিং। করতে দরকার হলে করবেন, কিন্তু আপনার কি স্ট্রিং লাগবে নাকি এটা নিউমেরিক ভ্যালু? কোর্স আইডি কি আপনি চাইলে নিউমেরিক করতে পারবেন?
না, ওটা স্ট্রিং করতেই হবে। তা আপনার আপনার যে আইবির ইউজার আইডি আইরাসের বা আইরাসের বাইরেও আপনার যে আইডি, এটা কি নিউমেরিক না টেক্সট? তাহলে স্ট্রিং করবেন কেন? হইতেও পারে তো না, আপনাকে একটু ডিসিশন নিতে হবে। হইতেও পারে, সেটাও হইতে পারে বললে তো হবে না। ইউ হ্যাভ টু মেক এ ডিসিশন। ইউ আর মেকিং ডিসিশন হিয়ার, ইউ আর ডিজাইনিং। তাহলে কি দিবেন? আচ্ছা, ধরেন ইন্টিজার, তাহলে আপনি প্রিমিটিভও দিতে পারেন, র্যাপারও দিতে পারেন, আপনার ইচ্ছা। ওকে, একই। এখন এই ফিল্ডটাকে যদি আপনি কোনো মেথডে পাঠাতে চান যেখানে র্যাপার অ্যাকসেপ্ট করে, সেখানে যে র্যাপার অবজেক্টই পাঠাতে হবে এমন না, প্রিমিটিভ পাঠালেও হবে। যেমন আপনার অ্যারে লিস্ট অফ ইন্টিজার, ওখানে ইন্টিজার অবজেক্ট দিলেও ঢুকবে, প্রিমিটিভ ইন্ট দিলেও ঢুকবে ওই অ্যারে লিস্টে যদি অ্যাড করেন। কাজে ইট ডাজন্ট ম্যাটার, ইন্টারচেঞ্জেবলি আপনি ইউজ করতে পারেন। প্রিমিটিভকে যাতে অবজেক্ট হিসাবে ট্রিট করা যায়, এই জন্যই তো র্যাপার ক্লাস। যাই হোক, আপনি প্রিমিটিভ দেন আর র্যাপার দেন, একটা দেন, তো ওইটা তো সে ইনহেরিট করবে, যে ওইটা এখানে আমাকে দেখানোর দরকার নাই। অ্যাড্রেসও সে ইনহেরিট করবে, সব ইউজারেরই অ্যাড্রেস আছে, তাহলে অ্যাড্রেসও একটা ফিল্ড। তাহলে অ্যাড্রেসের যদি আমরা এখানে অ্যাড করতে চাই, তাহলে এটা কি হবে? প্রাইভেট মানে মাইনাস, তাহলে অ্যাড্রেস, কারণ আপনি বললেন হোম অ্যাড্রেস, এটা টাইপ কি হবে? অ্যাড্রেস, একটা ক্লাস। আপনি কম্পোজিশন বা অ্যাগ্রিগেশন দেখাতে চান, তো এটাকে একটু বড় করে দেন, বড় করে দিলে হয়ে গেল। তাহলে এইখানে আপনার ওই অ্যাড্রেস ক্লাসের সাথে কি হবে? কন্টেইনমেন্ট হবে। এখন কন্টেইনমেন্ট এটা কি কম্পোজিশন না অ্যাগ্রিগেশন? ইউ হ্যাভ টু ডিসাইড। Existential dependency, existence of lifetime of part depends on the lifetime of whole. যদি এটা হয় তাহলে composition, or if the lifetime of part is independent of the lifetime of whole, তাহলে aggregation. যেমন classroom has projector object, এটা aggregation। তাহলে এটা কি হবে? অ্যাগ্রিগেশন না কম্পোজিশন? অ্যাগ্রিগেশন। ওয়াই? করে নাকি করে না? এমপ্লয়ি ইউজার অবজেক্ট যদি ডিলিট করে দেন, তাহলে কি তার অ্যাড্রেস অবজেক্টটা থাকবে না থাকবে না? তাহলে এটা কি হবে? কম্পোজিশন। তাহলে যে এখানে দেখেন, এটা হচ্ছে অ্যাগ্রিগেশন, এটা হচ্ছে কম্পোজিশন। তাহলে কম্পোজিশনের যে কানেক্টর, এটার মাথায় একটা ডায়মন্ড থাকে। কম্পোজিশন হলে ফিল্ড ডায়মন্ড, স্ট্রং বোঝানোর জন্য, যে স্ট্রংলি ডিপেন্ডেন্ট। আর এটা হচ্ছে এগ্রিগেশন হলে আনফিল্ড ডায়মন্ড। এগ্রিগেশন 2, এগ্রিগেশন 1 নেবেন না, কারণ ওইটার ইন্টারপ্রিটেশনটা একটু ভ্যারিয়েশন আছে, সেটা আমরা আলোচনা করি নাই। হ্যাঁ, অনেক কিছুই করি নাই, ইনার ক্লাস। হ্যাঁ, এই যে এটা হচ্ছে কম্পোজিশন 1, এগ্রিগেশন 1, কিন্তু আপনি নর্মালটা নেন। ওকে, এই যে, তাহলে এটা কম্পোজিশন না এগ্রিগেশন? তাহলে আমরা এটা নিব। এখন ডায়মন্ডটা কন্টেনারের দিকে থাকবে। হু ইজ দ্য কন্টেনার হিয়ার? ইউজার। তাহলে আপনি ঠিক আছে। এখন এইখানে আমার আইডিটাও কি হবে? প্রাইভেট। এখন আসেন, আমরা বলেছিলাম যে স্কোপ কি কি হয়, কি কি? হাউ মেনি উই হ্যাভ ডিসকাসড? কোনটা ডিসকাস করা হয়নি? কেন করা হয়নি? বাট নাও ইউ নো হোয়াট ইজ ইনহেরিটেন্স। তাহলে প্রোটেক্টেডটা আপনাকে এখন বুঝতে হবে।
আর এগুলো কারণ এটা তো আপনি এক্সটেন্স ইনহেরিটেন্স করেছেন, এমপ্লয়ি ইজ অ্যান ইউজার, আর ইউজার কন্টেইনস অ্যান অ্যাড্রেস অবজেক্ট, এই যে হোম অ্যাড্রেস। হ্যাঁ, কম্পোজিশন অ্যাগ্রিগেশন হলে কানেক্টর উইথ ডায়মন্ড। নাও ডায়মন্ড উইল বি কন্টেইনার সাইড, তাহলে এখানে কন্টেইনার তো ইউজার, অ্যাড্রেসকে কন্টেইন করছে, তো ডায়মন্ডটা ইউজার সাইড। আর ফিল ডায়মন্ড হলে প্রোগ্রামার বুঝবে যে এটা কম্পোজিশন, তাহলে প্রোগ্রামার এখন এনশিওর করবে যে ইউজার অবজেক্ট ডিলিট হলে তার যে করসপন্ডিং অ্যাড্রেস অবজেক্ট দ্যাট অলসো শুড বি ডিলিটেড। আর যদি এটা আনফিল্ড এমন থাকতো তাহলে ইউজার অবজেক্ট ডিলিট হলেও তার অ্যাড্রেস অবজেক্টটা ডিলিট হবে না। তাহলে এটা তো আপনাকে কোডিং এ এনশিওর করতে হবে। হাউ প্রোগ্রামার উইল নো? Programmer is not part of analysis and design. Programmer is just implementing that class. এখান থেকে সে বুঝবে। Any question? এখন আসেন প্রোটেক্টেড স্কোপটা আমরা এখন একটু বোঝার চেষ্টা করি। Now what is private scope? Revisit যদি করি, if I ask you what is private scope? কি পর্যন্ত? ই পর্যন্ত বললে বোঝা যাবে না, মানে কি করা যাবে বা করতে হবে। ওকে, এখন আপনার ইউজার ক্লাসের ফিল্ড কি? ফিল্ড ধরেন এনআইডি সহ আরো অনেক কিছুই আছে, তাহলে এগুলো সব প্রাইভেট ফিল্ড। আমরা করে আসছি, কেন প্রাইভেট করেছি? টু প্রিভেন্ট আনঅথরাইজড অ্যাক্সেস, রাইট? ওকে, এখন এই ফিল্ডগুলো তো আমার এমপ্লয়ি ক্লাসেরও ফিল্ড, ইয়েস অর নো? ওকে, এখন আমি যদি এখানে একটা টু স্ট্রিং জেনারেট করি তাহলে এখানে কয়টা ফিল্ড? এই এমপ্লয়ি ক্লাসে কয়টা ফিল্ড? 5টা। আর ইনহেরিটেড ফিল্ড কয়টা? 9টা। তাহলে টোটাল কয়টা হলো? 14টা। তাহলে আপনি 14টা এখানে গেটার সেটার জেনারেট করতে পারেন কিনা? সো লেটস সে আমি যদি বা টু স্ট্রিংও পারি, তাহলে আমি যদি এখন টু স্ট্রিং জেনারেট করতে চাই উইথ অল ফিল্ডস, ওকে, যদি মানে এক্সটেন্ড ইউজ করি তাহলে তো অন্য ক্লাসের মধ্যে আসতেছে, মানে আমি তো এক্সিস্টিং টাইপটাকে ডিস্টার্ব না করে নতুন আরেকটা পলিশড মোর সফিস্টিকেটেড টাইপ বানাচ্ছি বাই অ্যাডিং মোর ফিল্ড। তাহলে এটা একটা ডিফারেন্ট ক্লাস, বাট ইনহেরিটেড ফিল্ডগুলো কিন্তু এখানে ফিল্ড। কিন্তু প্রবলেম যেটা হবে, কারণ আমি যদি এখানে বানাতে চাই, এখানে এসে শুধু 5টা ফিল্ড দিয়ে করছে, তাই না? কিন্তু আমার তো ফিল্ড আরো আছে। তো ধরেন এগুলো যদি আমি নিয়ে আসি, তাহলে দেখেন আপনি যে পয়েন্টটা রেজ করছেন দ্যাটস দ্য ভ্যালিড পয়েন্ট, যে ইনহেরিটেড ফিল্ডগুলো সে অ্যাক্সেস পাচ্ছে না। and that's the paradox, contradiction. আমার নিজের ফিল্ড আমি নিজে অ্যাক্সেস করতে পারছি না। why? অন্য ক্লাসের কথা, এটা তো আমার ক্লাসেরই ফিল্ড।
এটা অন্য ক্লাসেরও ফিল্ড, ঠিক আছে, কিন্তু আমার ক্লাসেরও তো ফিল্ড, আমি তো ইনহেরিট করছি। প্রাইভেট বাই ডেফিনেশন যেখানে ডিক্লেয়ার করা হবে সেইটার বাইরে যাবে না, ওই কারণে। এখন আপনি বলেন যে রিয়েল লাইফে কি এটা সম্ভব নাকি? সম্ভব, এক্সাম্পল দিলে বুঝতে পারবেন। ধরেন আপনার দাদার ফাদার, কি বলে, পরদাদা নাকি, উনি ছিল ব্রিটিশ ব্রিটিশ গভর্নমেন্টের খুব ঘনিষ্ঠ লোক। তো ব্রিটিশরা যখন এই সাবকন্টিনেন্ট ছেড়ে চলে যায়, কখন 1947 না? তো তখন যেহেতু যে লাস্ট ভয়েস রয় ছিল কে, ভাইস রয় ইস্ট ইন্ডিয়া কোম্পানির লর্ড মাউন্টব্যাটেন। ইতিহাস পড়েন নাই কিছুটা? মানে টেকি গাই হইলে কি হবে, কিছু সবই তো একটু একটু বেসিক জানা লাগবে। তাহলে এই যে লর্ড মাউন্টব্যাটেন যখন চলে যায়, লর্ড মাউন্টব্যাটেন খুব পছন্দের লোক ছিল আপনার পরদাদা। তো লর্ড মাউন্টব্যাটেন একটা ডায়মন্ড গিফট করে আপনার পরদাদাকে, এটা ব্রিটিশ রয়্যাল ফ্যামিলির পক্ষ থেকে তোমাকে গিফট দিলাম ফর ইউর সার্ভিস টু দ্য ইস্ট ইন্ডিয়া কোম্পানি, সো হ্যাভ এ গুড লাইফ বলে সে চলে গেল। এখন এই ডায়মন্ডটা তো আসলে আপনার দাদাকে দিলেও এটা আসলে মালিক হয়েছে আপনার দাদি, মানে পরদাদি, ঠিক আছে? তা আপনার দাদির কাছ থেকে এটা কোথায় আসছে? আপনার পরদাদির কাছ থেকে আপনার দাদির কাছে আসছে, সেখান থেকে আপনার আম্মার কাছে আসছে, ঠিক আছে? আপনার আম্মা মনে করেন, হ্যাঁ, আপনার আম্মার কাছে এই ডায়মন্ডটা আসছে, আপনার দাদির শাশুড়ির থেকে দাদি, সেখান থেকে আপনার আম্মা, ওকে? এখন এটা তো একটা এক্সপেন্সিভ জুয়েলারি, কিন্তু এখন এই ইনফ্লেশন প্লাস অ্যান্টিক ভ্যালু, যে জুয়েলারি অফ ব্রিটিশ রয়্যাল ফ্যামিলি, ইট হ্যাজ এ হিউজ অ্যান্টিক ভ্যালু। এইটা এখন অকশনে তুললে $multi-million প্রোডাক্ট। তো এটা তো খুব এক্সপেন্সিভ। আপনার আব্বা কি করছে, উনি আবার সুইজারল্যান্ড থেকে একটা লকার, একটা সেফ ডিপোজিট বক্স নিয়ে আসছে, খুবই হাইলি সফিস্টিকেটেড। এটা আপনার বাসায় ইনস্টল করা হয়েছে, ওখানে ডায়মন্ডটা আছে। তো ধরেন কোনো হেভি ডিউটি বিয়ে হলে আপনার আম্মা মাঝে মাঝে ওইটা পরে। নাও হু উইল ইনহেরিট দ্যাট? কে এটা ইনহেরিট করবে? আপনি ইনহেরিট করবেন, ঠিক আছে? ধরেন উনি ভাই নাই, তাহলে উনিই করবে। তো ভাই নাই তো উনিই করবে, ঠিক আছে? আর ভাই থাকলেও আম্মা যাকে দিবে সেই করবে। তো ধরেন এটা আপনি ইনহেরিট করলেন, ক্যান ইউ ইউজ দ্যাট? ইউ ক্যানট, কারণ আপনার আম্মা আপনাকে পাসওয়ার্ড দিতে ভুলে গেছে। ওই সেফ ডিপোজিট বক্স খোলা বহুত মুশকিল, সুইজারল্যান্ড থেকে আনানো। তাহলে আপনি মালিক হওয়ার পরেও এটা ইউজ করতে পারতেছেন না। তাই এই এমপ্লয়ি ক্লাসের এখন হয়েছে সেই অবস্থা, সে ইনহেরিট করার পরেও ইউজ করতে পারতেছে না। এখন এই যে প্রাইভেট, এখন ধরুন আমি ইনভেস্ট করেছি ফর এক্সাম্পল স্টক মার্কেটে, এখন কোথায় ইনভেস্ট করছি না করছি আমি ছাড়া কেউ জানে না। এইটা আমার ড্রাইভে গুগল শিটে এটা আছে, আমি ছাড়া কেউ জানে না। আমি যদি আজকে মারা যাই, থিওরিটিক্যালি এটা আমার চিলড্রেন বা আমার ওয়াইফ ইনহেরিট করবে, বাট দে ক্যানট ইউজ, কারণ তারা তো জানেই না এটার ব্যাপারে, বা জানে হয়তো কিন্তু আমার ড্রাইভে তো ঢুকতে পারতেছে না, অ্যাক্সেস নাই। বুঝতে পেরেছেন? তো তাহলে এটাকে আমি চাইবো না আপনার আম্মা চাইবে? কিন্তু আপনার আম্মা কি ডায়মন্ডটা পাবলিক করে রাখবে, মানে ওপেনলি রেখে দিবে? না, তাহলে তো এটা চুরি হওয়ার ভয় থাকবে। তাহলে আপনার আম্মা কি করবে? আপনাকে পাসওয়ার্ডটা দিবে যাতে আপনিও এটা অ্যাক্সেস করতে পারেন। তার মানে আপনাকে পাসওয়ার্ড দিয়ে দেওয়া মানে কিন্তু সিকিউরিটি ব্রিচ করা না। আপনি ছাড়া যারা আছে তাদের জন্য এটা স্টিল প্রাইভেট, বাট অনলি ফর ইউ it is not private, it is accessible to you, like your own data, like your own stuff.
তাহলে আপনার নিজের জিনিসের মতো করে এটাকে ইউজ করতে পারবেন, কিন্তু বাদ বাকি সবার জন্য এটা প্রাইভেটের সমান। তো তখন আপনার আম্মা কি বলবে, যে আপনার আম্মা বলবে যে এগুলো প্রোটেক্টেড। তাহলে আপনার আম্মা তখন বলে দিবে যে হ্যাঁ, এগুলো protected from outsider as private, but আমার যারা ফ্যামিলির মেম্বার, আমাকে যারা ইনহেরিট করবে, they are part of the family, they should not have this restriction, so it is protected. তাহলে দেখেন লোকাল ডেট ছাড়া বাকি সব প্রোটেক্টেড। এখন দেখেন সে লোকাল ডেট ছাড়া বাকিগুলা অ্যাক্সেস পাচ্ছে। So that is protected. রাস্তায় যে পাবলিক টয়লেট থাকে, এটার অ্যাক্সেস কি, এটার স্কোপ কি? পাবলিক, এনিবডি ক্যান পে 5 টাকা 10 টাকা and use that public toilet, রাইট? আপনার বেডরুমের যে অ্যাটাচ বাথরুম, এটার স্কোপ কি? প্রাইভেট, অনলি ইউ ক্যান ইউজ ইট। আর আপনার বাসার যে গেস্ট টয়লেট, ওটার স্কোপ কি? পাবলিক। প্যাকেজ প্যাকেজ বললে শুধু বাসার মেম্বাররা ওটা ইউজ করতে পারবে, বাট ইট ইজ নট অনলি ফর দ্য হাউস মেম্বার বাট অলসো ফর দ্য গেস্ট, তাহলে এটা প্রোটেক্টেড। মানে আপনার ক্লাসের বাইরেও অন্য ক্লাসকেও আপনি অ্যালাউ করছেন, কিন্তু নট অল ক্লাস। কোন ক্লাস? যে আপনাকে এক্সটেন্ড করছে, আপনার পার্ট অফ ইউর ফ্যামিলি। কে ইনহেরিট করবে? একটা অচেনা লোক আপনার প্রপার্টি ইনহেরিট করবে? একটা অচেনা লোক আপনার জেনেটিক প্রপার্টি ইনহেরিট করবে? হু উইল ইনহেরিট ইউর জেনেটিক প্রপার্টি? ইউর চিলড্রেন। হু উইল ইনহেরিট ইউর প্রপার্টি? ইউর চিলড্রেন, তাই না? করবে বলছে, ঠিক আছে? সো ইউ গট দ্য পয়েন্ট, হোয়াট ইজ প্রোটেক্টেড। তাহলে আমাদের এখানে কি হবে আসলে? এগুলো হওয়া উচিত প্রোটেক্টেড। তাহলে আমরা এখানে মাইনাসের জায়গায় কি দিব? হ্যাশ। এগুলো গ্লোবাল নোশন, এভরিবডি আন্ডারস্ট্যান্ড। মেথড, আনলেস ইট ইজ এ প্রাইভেট মেথড, পাবলিক মেথড না, প্রাইভেটও হতে পারে আনলেস যদি সেটা হেল্পার মেথড হয়। প্যাকেজের সিম্বল হলো টিলডে, টিলডে, এই যে এটাকে বলে টিলডে ক্যারেক্টার, TILDE, টিলডে। তো যাই হোক, আমাদের ফিল্ড তো প্যাকেজ লাগবে না, আমরা সুপার ক্লাসের ফিল্ড হলে প্রোটেক্টেড করব, আর যদি এই ক্লাসের কোনো এক্সটেনশন হওয়ার পসিবিলিটি না থাকে তাহলে প্রাইভেট করব। দ্যাট ইজ দ্য রুল অফ থাম। আর মেথডস গুলোকে আমরা ইন জেনারেল পাবলিক করব, কিন্তু যদি হেল্পার মেথড হয় ওই ক্লাসেরই অন্য মেথডের হেল্পার মেথড, তখন সেটাকে প্রাইভেট মেথড করতে পারি। ওকে, তাহলে এখানে মেথড কি ছিল আমাদের? চেঞ্জ পাসওয়ার্ড। তাহলে এটা কি হবে? কি হবে এটা? চেঞ্জ পাসওয়ার্ড। প্যারামিটার ছিল কয়টা? ছিল প্যারামিটার দুইটা। তাহলে প্যারামিটার দিবেন হ্যাঁ স্ট্রিং। আচ্ছা, শুধু স্ট্রিং স্ট্রিং লিখলে প্রোগ্রামারকে মাথা চুলকাইতে হবে, স্ট্রিংটা আসলে কিসের জন্য? সো নাম সহ দিলে ভালো হয়। তাহলে আপনি বলতে পারেন যে ওল্ড বা কারেন্ট পাসওয়ার্ড আর নিউ পাসওয়ার্ড। আর কোলনের পরে কি? রিটার্ন টাইপ অফ দ্য মেথড, সেটা কি?
সেটা কি? সেটা বুলিয়ান হতে পারে বা ইউজারও হতে পারে। ইউজার ছিল আমাদের, আমার যতটুকু মনে পড়ে, তাই না? না বুলিয়ান ছিল? ঠিক আছে, তাহলে বুলিয়ান দেন। এইভাবে মেথড গুলো দেখাতে হবে। এরকম ভাবে আপনি যখন দেখাবেন, প্রোগ্রামারের জন্য ইটস এ পিস অফ কেক। প্রোগ্রামার আর ডিভিয়েট করতে পারবে না। আচ্ছা, এখন এই ফিল্ডটা কি ইউনিক? তাহলে আপনাকে এই সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে কিছু কোয়ালিফায়ার দিতে হবে। যেমন এটা যদি ইউনিক হয় তাহলে বলবেন ইউনিক। এইটা কি ফাইনাল? তাহলে বলবেন এটা ফাইনাল। এটা কি স্ট্যাটিক? আইডি তো চেঞ্জ হবে না, সো ফাইনাল। বাট উইল ইট বি স্ট্যাটিক? স্ট্যাটিক মানে কি? ফিল্ড স্ট্যাটিক মানে কি? হ্যাঁ হ্যাঁ জি, না না, আমি যখন বলছি যে এই ফিল্ডটা স্ট্যাটিক ফিল্ড, এই কথাটার মানে কি? সেটা তো ফাইনাল। চেঞ্জ করা, ভ্যালু চেঞ্জ করা যাবে না মানে এটা ফাইনাল বা কনস্ট্যান্ট। যেটা আমরা কনস্ট্যান্ট বলতে যেটা বুঝি যে ওয়ান্স ইনিশিয়াল ভ্যালু ইজ গিভেন ইট ক্যানট বি চেঞ্জ। দ্যাট হ্যাজ নাথিং টু ডু উইথ বিং স্ট্যাটিক অর নন স্ট্যাটিক। স্ট্যাটিক মানে হচ্ছে এই ফিল্ডের একটাই কপি প্রত্যেকটা অবজেক্ট শেয়ার করে। আর নন স্ট্যাটিক মানে এভরি অবজেক্ট হ্যাজ ইটস ওন মেমোরি ফর দিস ফিল্ড। তাহলে আইডি কি স্ট্যাটিক না নন স্ট্যাটিক? নন স্ট্যাটিক, কারণ এভরি অবজেক্ট হ্যাজ ইটস ওন মেমোরি। তাহলে এটা স্ট্যাটিক। আর স্ট্যাটিক এখানে লিখতে হয় না, স্ট্যাটিক হলে আন্ডারলাইন করতে হয়। যেমন এখানে স্ট্যাটিক ফিল্ড যদি আপনি দিতে চান, কি দিতে? অর্গানাইজেশন নেম দিতে পারেন, মানে সেটা কতটুকু যৌক্তিক সেটা ভিন্ন বিষয়। হ্যাঁ সবার জেনেরিক, হ্যাঁ রাইট। হ্যাঁ, সাপ্লায়ার অর্গানাইজেশন নেম তার আইবি হবে না, কিন্তু এমপ্লয়ির জন্য এটা ফিক্সড। তাহলে এমপ্লয়িতে যদি আপনি দিতে চান, যদি দিতে চান, দেওয়াটা কতটা যৌক্তিক বা আদৌ প্রয়োজন আছে কিনা, দ্যাটস এ ডিফারেন্ট ইস্যু। কিন্তু যদি দিতে চাইতেন তাহলে কিভাবে বলতেন? এমপ্লয়ি কি সুপার ক্লাস নাকি সাব ক্লাস? কার সাব ক্লাস? ইউজারের। বাট ও নিজে কি কারো সুপার ক্লাস হতে পারে? পারে, ফ্যাকাল্টি, অ্যাকাউন্টেন্ট। তাহলে এখানেও আপনি প্রোটেক্টেড রাখবেন। সবই না, যেটা ট্রি স্ট্রাকচারের লিফ নোড ওইটা প্রাইভেট করে দেবেন। মানে এটাকে আপনি একটা ট্রি হায়ারার্কির মতো যদি চিন্তা করেন, লিফ নোডের কোনো সাব ক্লাস নাই, সো লিফ নোড গুলোতে আপনি প্রাইভেট রাখতে পারেন। তাহলে প্রাইভেট রাখবেন, কিন্তু হ্যাঁ না, আপনি তো ক্লাসটা এখানে প্রাইভেট দিলে প্রোগ্রামার প্রাইভেট হিসাবেই ইমপ্লিমেন্ট করবে। তাহলে ফিউচারে যে ইনহেরিট করবে, আপনার ক্লাসটাকে ইম্পোর্ট করে কেউ যদি ইনহেরিট করে কি হবে? আপনি তখন লাইব্রেরি প্রোগ্রামারকে ডাকবেন নাকি? এটা কি পসিবল? পসিবল না। আপনি ইম্পোর্ট করছেন, ইম্পোর্টেড ক্লাসটার অথার যদি আপনি না হন, আপনি তো এটা টাচ করতে পারবেন না। কেন টাচ করতে পারবেন না? কারণ ইম্পোর্ট করলে ওটার যে মেশিন কোড সেইটা আপনার প্রজেক্টে রান করে, ওটার সোর্স কোড আপনি মডিফাই করতে পারবেন না, কারণ আপনি মেশিন কোড ইন্টিগ্রেট করতেছেন। So you can only modify your own code. তো ওই জন্য ফিউচার প্রুফিং এর জন্য প্রোটেক্টেড রাখাটা ভালো, যদি এক্সটেন্সিবিলিটি থাকে। এখন ইফ ইউ আর শিওর
যে আমার ক্লাসকে আমি এক্সটেনশন করতেই দিব না, আমিই দিব না, আই এম দ্য অথর অফ দ্য ক্লাস, সো আই হ্যাভ রাইট টু ডিসাইড যে আমি চাই না আমার এটাকে কেউ ফার্দার এক্সটেন্ড করে ফার্দার এটাকে কাস্টমাইজ করুক, এটা আমি চাই না। তখন আমি বলে দেবো যে এটা একটা ফাইনাল ক্লাস। আমি যখন একটা ক্লাসকে বলবো ফাইনাল, তখন আর এটাকে এক্সটেন্ড করা যাবে না। কিন্তু ফিল্ড ফাইনাল মানে ভ্যালু চেঞ্জ করা যাবে না। বোঝা গেল? তাহলে এখানে আপনি কি রাখতে পারেন? আমরা বলতেছিলাম কি জানো, ফিল্ডটা অর্গানাইজেশন নেম। তাহলে অর্গানাইজেশন নেম কোলন স্ট্রিং, এইটা তো একটা ফাইনাল ফিল্ড, ফাইনাল ফিল্ড না? তাইলে এখানে আপনি বলে দেন আইইউবি, এবং এই ভ্যালু চেঞ্জ করা যাবে না। চেঞ্জ করা যাবে না, এটা কিভাবে বোঝাবেন? এটাকে আপনার আন্ডারলাইন করতে হবে। সো when you underline, তখন প্রোগ্রামার বুঝবে যে এটা একটা স্ট্যাটিক ফিল্ড। ফাইনাল তো এখানে বলা যাবে না। ফাইনাল বলতে হলে আপনাকে এটা স্ট্যাটিক এবং ফাইনাল একই সাথে দুইটাই করতে পারেন। তখন আপনি এখানে বলবেন ফাইনাল। তাহলে এটা কি হলো? নট অনলি ফাইনাল, স্ট্যাটিক না বললে কি হবে? ওই ফাইনাল ভ্যালুটা প্রত্যেকটা অবজেক্টের মধ্যে কপি হবে, সেটা তো আননেসেসারি। তাহলে আমার 30,000 এমপ্লয়ি থাকলে 30,000 স্ট্রিং তৈরি হবে, একই তো ভ্যালু, তাহলে দরকার কি? তো তখন আপনি স্ট্যাটিক করতে পারেন। কিন্তু সব ফাইনালি স্ট্যাটিক হবে তা না, আপনার আইডিও তো ফাইনাল, কিন্তু ওটা তো স্ট্যাটিক করা যাবে না, কারণ ওটার ভ্যালু আলাদা প্রত্যেকের জন্য, ফাইনাল বাট ডিফারেন্ট ভ্যালু। এইভাবে আমাকে দেখাতে হবে। বুঝতে পারছি আমরা? দেখাচ্ছি, আমি সবই তো দেখাই দিচ্ছি। তাইলে কম্পোজিশন, অ্যাগ্রিগেশন, এক্সটেনশন, এই তিনটা আমরা বুঝতে পারলাম, তাই না? আচ্ছা, এখানে আমাদের আরো দুই একটা জিনিস একটু বুঝতে হবে। এগুলো কিন্তু আমাদের হয়ে গেছে, এই প্রোটেক্টেড অপারেটরস তো লেখাই ছিল। তাহলে টিই হয়ে গেছে, তাই না? এখন আমাদের আরেকটা জিনিস এখানে বুঝতে হবে, সেটা হলো মেথড ওভাররাইডিং, না ওভারলোডিং করা হয়েছে। হ্যাঁ, and also understanding abstract class and interface. Okay. এখন আমরা একটু, এবং এরপর আরো যেটা লাগবে সেটা হলো আন্ডারস্ট্যান্ডিং পলিমরফিজম। আচ্ছা, তাহলে আমরা মেথড ওভাররাইডিংটা একটু বুঝে আসি। এখন আপনাদের যতটুকু দেখানো হবে নেক্সট ক্লাস পর্যন্ত, অতটুকু দিয়ে যতটুকু পারেন ক্লাস ডায়াগ্রাম করে দিতে হবে এই উইকেন্ডের মধ্যে, ঠিক আছে? বাট দ্যাটস নট দ্য ফাইনাল ভার্সন, সেখানে ভুল ত্রুটি থাকবে, সেটাকে আপনারা পরবর্তী এক সপ্তাহের মধ্যে চেষ্টা করবেন। কারণ কি? কারণ আপনার তো সময় নাই। প্রজেক্ট সাবমিশন কবে জানেন? হ্যাঁ, না জানলে কেমনে হবে? কবে? কোর্স আউটলাইনে দেওয়া আছে। হ্যাঁ, তো ডিসেম্বরের 5 আছে কয়দিন? 1 মাস। ডিসেম্বরের 5 হচ্ছে আপনার ফাইনাল সাবমিশন, প্রজেক্ট সাবমিশন। তারপরে তারপরে কি হবে? তারপরে এই যে 7, 8, 9, 10 এই উইকটা হচ্ছে আপনার ভাইভা প্রজেক্ট মডিফিকেশন, আর এই তারপরের উইক হচ্ছে আপনার
ফাইনাল এক্সাম। জানুয়ারির দিকে ফালাইলে আপনার রোজার ঈদের বন্ধ। আপনি যদি স্প্রিং এ নেন, রোজার ঈদের জন্য 8-10 দিন বন্ধ থাকবে। এই সেমিস্টারে তো কোনো বন্ধ পড়ে নাই বড় বড়। রোজার ঈদে তো এক সপ্তাহ বন্ধ থাকেই, আর সাথে শুক্র শনি ধরলে 9 দিন বন্ধ। সামারে কোরবানি ঈদের বন্ধ থাকে 9 দিন, তাই না? এই অটামেই কম থাকে, তাও এবার বেশি দিছে পূজার কারণে, ওই অনলাইন ক্লাসগুলোর কারণে ডিস্টারবেন্স হয়েছে, তাই না? লেন্থ তো একই, কিন্তু কথা হলো যে ছুটি বেশি থাকে ওই ঈদের কারণে ওই দুইটাতে। এখন এটা তো ফিক্স না, এটা তো ধরেন চাঁদের সাথে প্রতি বছর আগে আসে, তাই না? আগে তো ঈদ হইতো গরমে, এখন এটা শীতের দিকে আসতেছে, তাই না? আরো 2-3 বছর পরে দেখবেন যে আপনার একদম শীতের মধ্যেই হয়ে যাবে, তাই না? আর যাই হোক, আসেন আমরা সময় নষ্ট না করি, সময় নাই। ওভাররাইডিং আমরা এখন আসি। হোয়াট ইজ ওভাররাইডিং? ও, আরেকটা ইম্পর্টেন্ট জিনিস তো ভুলেই গেছি, এটা তো সবার আগে জানা দরকার। সেটা হলো আন্ডারস্ট্যান্ডিং অবজেক্ট ক্লাস। ওই যে কপি পেস্ট, এটা কি বলেন? এটা ক্লাসের ভেরিয়েবল অবজেক্ট না, কিন্তু ক্লাসের নামই অবজেক্ট। ইটস ক্লাস কল্ড অবজেক্ট। জি, ক্লাসের নাম অবজেক্ট। হ্যাঁ, তাহলে ধরেন অবজেক্ট ক্লাস, এই যে এটা একটা ক্লাস, এই যে ক্লাস অবজেক্ট, and these are the methods of object class. Now what are the fields? Fields আমার এতে কোনো লিঙ্ক নাই, it has no field. Okay, it has constructor and methods. তাহলে এগুলো হচ্ছে, তাহলে অবজেক্ট ক্লাসটা আসলে কি? It is the, okay, আপনাকে যদি প্রশ্ন করা হয় যে how many of you know name of your grandfather? দাদার নাম জানেন কয়জন? হাত তোলেন। সবাই জানে। আপনি জানেন? হ্যাঁ, আপনি জানেন না? দাদার নাম জানেন না? না, উনি জানে না। আচ্ছা, ঠিক আছে। তাহলে দাদার নাম, আপনি এক্সেপশন, বাট ইন জেনারেল সবাই আমরা দাদার নাম সাধারণত জানি। দাদার ফাদারের নাম কয়জন জানেন? 2 জন। দাদার দাদার নাম 1 জন। তার ফাদারের নাম জানেন? তাহলে দাদার 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 নাম, তাহলে আপনি কয় জেনারেশন পর্যন্ত ট্রেস করতে পারবেন? 7 জেনারেশন। তা আপনাকে আমি ম্যাক্সিমাম পেলাম যে 7 পুরুষ পর্যন্ত পূর্বপুরুষের নাম জানেন। ওকে, শোনেন, তা এখন আপনাকে যদি বলা হয় যে আপনি ওনার বংশধর, এবং আপনি তো জানেন যে আপনার 7 জেনারেশন পর্যন্ত কে কে ছিল, so either you can accept or reject based on how far you can trace. কিন্তু আপনি হঠাৎ করে র্যান্ডমলি পৃথিবীর সবচেয়ে দীর্ঘজীবী মানুষকে দেখায় যদি বলেন যে আপনি ওনার বংশধর, will you accept it? Why not? দূরে হোক, কিন্তু আপনি সেটা অ্যাকসেপ্ট করবেন কি? দূরে হইলে কি বংশধর হইতে পারেন না? কেন অ্যাকসেপ্ট করবেন? না না না, আপনাকে এখন 170 বছরের একটা লোক পাওয়া গেছে, হ্যাঁ, বার্মার জঙ্গলে, তাকে দেখায় বলা হলো যে আপনি ওনার বংশধর, will you accept it or reject it? কি
কেন কেন রিজেক্ট করবে? হ্যাঁ, বিকজ ইউ ডোন্ট হ্যাভ এনি প্রুফ। আপনি ট্রেস করতে পারছেন না, তাই না? কিন্তু আপনাকে যদি বলা হয় যে আপনি অ্যাডাম আর ইভের বংশধর, উইল ইউ অ্যাকসেপ্ট ইট উইদাউট প্রুফ? ইয়েস। So Java is the object is the Adam of Java. Every class is a subclass of object without proof. So every Java class inherits these methods. Every Java class inherits this method. তাহলে এখানে কি কি মেথড আছে? Is there any known method যেগুলো আমরা জানি, পরিচিত আছে? টুইস্টিং। তাহলে এখন দাঁড়ান, আপনি তো ইউজার কি ডিক্লেয়ার করছে যে অবজেক্ট ইজ মাই সুপার ক্লাস? করে নাই। এমপ্লয়ি কি ডিক্লেয়ার করছে যে ইউজার ইজ মাই সুপার ক্লাস? এমপ্লয়ি কি ডিক্লেয়ার করেছে যে ইউজার আমার সুপার ক্লাস? হ্যাঁ, এই যে ডিক্লেয়ার করেছে যে আমি ইউজারকে এক্সটেন্ড করেছি, কিন্তু ইউজার কিন্তু বলে নাই যে আমি অবজেক্টকে এক্সটেন্ড করেছি। কাজে এটা উইদাউট প্রুফ বলতে হয় না। বাই ডিফল্ট উই অল আর ডিসেন্ডেন্ট অফ অ্যাডাম। Similarly, by default, every type in Java is a extension of object class. তো তাহলে আমার এখানে একটা টুইস্টিং ছিল কিনা, আমি এখন এটাকে কমেন্ট করে দিই। তাইলে কি এখন টুইস্টিং আছে না নাই? আছে না নাই? ইজ দেয়ার এনি টুইস্টিং ইন ইউজার ক্লাস? কই? কমেন্ট করে দিয়েছি। কোথায় আছে? নো মোর কমেন্টেড। তাহলে আমি যদি ইউজারের টুইস্টিং ইউজ করে থাকি বা এমপ্লয়িরও করে থাকি, এমপ্লয়িতেও কি টুইস্টিং আছে? আছে, কারণ এটাকেও কমেন্ট করে দিই। তাহলে কোথাও কোনো টুইস্টিং নাই। ইয়েস অর নো? তাহলে আমার এখানে সে এরর দিচ্ছে না কেন? মানে আমি যদি এখন এখানে এই যে আমার সিটিজেন ক্লাসে যদি যাই, সিটিজেন ক্লাস কোথায়? সিটিজেন ক্লাসেরটা যেহেতু আমরা ইউজ করছি, এখানে টুইস্টিং আছে না? আছে। লেটস কমেন্ট ইট। এখন no longer টুইস্টিং ইজ দেয়ার ইন সিটিজেন। কিন্তু দেখেন ও কোনো অবজেকশন দিচ্ছে না কেন? কই আছে? আমি তো কমেন্ট করে দিলাম। কিসের লাইব্রেরি? ওইটা সেই তাহলে ওই টুইস্টিং কি প্রিন্ট করবে? ওই টুইস্টিং কি সিটিজেনের আইডি, নেম, অ্যাড্রেস এগুলো প্রিন্ট করবে? হ্যাঁ, স্ট্রিং রিপ্রেজেন্টেশন, কিন্তু কি প্রিন্ট করবে সে? স্ট্রিংটা কি প্রডিউস করবে? ফিল্ড ভ্যালু? ও তো জানেই না যে আমার সাবক্লাসের ফিল্ড ভ্যালু কি হবে। ও তো জানেই না যে কে আমাকে এক্সটেন্ড করবে ইন ফিউচার, এবং তার কয়টা ফিল্ড থাকবে আমি কি করে এখানে তার স্ট্রিং জেনারেট করব। তাহলে ও আসলে হ্যাশ কোড জেনারেট করে। দেখেন টুইস্টিং এর কোডটা দেখেন, ও রিটার্ন করে এখান থেকে ক্লাসের পাথ পাবে, পাথ সহ নাম পাবে, @hash code। হ্যাশ কোড হচ্ছে ইউনিক আইডেন্টিফায়ার অফ ইউর অবজেক্ট। মেমোরিতে যখন নিউ করা হয় আপনি তো হ্যান্ডেল দিয়ে ওটাকে রেফার করেন, কিন্তু ওটার একটা ইন্টারনাল আইডি তৈরি হয়, দ্যাট ইজ হ্যাশ কোড। তাহলে সেই হ্যাশ কোডটাই সে প্রিন্ট করে।
মানে স্ট্রিং হিসাবে জেনারেট করে, কারণ ও তো জানে না যে আমার সাব ক্লাসের ফিল্ড কি হবে, তাহলে ও কি করে ফিল্ড জোড়া দিয়ে কন্টেন্ট বানাবে। তাইলে ও তখন এটাও অনেক সময় লাগে যে আমরা একটা অবজেক্টের ইন্টারনাল আইডিটা জানতে চাই, তখন এই সুপার ক্লাস অবজেক্ট ক্লাসের টু স্ট্রিংটা আমরা কাজে লাগাতে পারি। তা এখন আমার ক্লাসে যদি কোনো টু স্ট্রিং আমি প্রোভাইড না করি, তাহলে অলরেডি কিন্তু অবজেক্ট ক্লাস থেকে একটা টু স্ট্রিং এখানে আছে। তাহলে এখন আমার এই যে আমি যদি এটা রান করি, আগে সে আমাকে কি প্রিন্ট করতো? এনআইডি নেম এগুলো প্রিন্ট করতো না, কিন্তু এখন সে কি প্রিন্ট করবে? হ্যাশ কোড, ওই যে পাথ সহ ক্লাস নেম @হ্যাশ কোড। আমরা যদি রান করে দেখি, হ্যাশ কোড হলো ইন্টারনাল আইডি, ওটাকে হেক্সাডেসিমালে আপনি কনভার্ট করে নিছেন। হ্যাঁ, করা যাবে না কেন? এই যে দেখেন, এই যে C1 = টু স্ট্রিং এসে কি প্রিন্ট করতেছে? পাথ সহ ফাইল নেম এই যে সিটিজেন, এইটুকু হচ্ছে গেট ক্লাস ডট গেট নেম। এইটুকু গেট ক্লাস ডট গেট নেম, মানে পাথ সহ ক্লাসের নেম আপনার যে হ্যাশ কোড দিয়ে ওটাকে আপনি হেক্সাডেসিমালে কনভার্ট করে ফেলছেন, হেক্সাডেসিমাল স্ট্রিং। তাহলে এটা একটা কত বিটের হ্যাশ কোড? এখানে 8টা হেক্সাডেসিমাল ডিজিট আছে, মানে 32 বিট। হেক্সাডেসিমাল ডিজিট হচ্ছে 4 বিট। 0 to F, 0000 হচ্ছে 0, 1111 হচ্ছে F, মানে 15। 8 + 4 + 2 + 1 all 1, মানে 15। 15 কে 10 কে A, তাহলে 9 এর পরে 10, 11, 12, 13, 14, 15, তাহলে ABCDEF। তো 32 বিটকে যদি আমি ওই ছোট করে আনতে চাই, হেক্সাডেসিমাল ফরম্যাটেও আনতে পারি। তাহলে এই যে এখানে আপনার দেখেন হ্যাশ কোড দেখাচ্ছে, ঠিক আছে? এখন আপনি আমাকে বলেন তো দেখি, যে আমি যদি এখন এখানে আমরা প্রিন্ট করেছি C1 আর C2, দুইটার হ্যাশ কোড আলাদা না, নাকি সেম? কেন আলাদা? ডিফারেন্ট ইনস্ট্যান্স ক্রিয়েট হয়েছে, তাই না? আচ্ছা, কিন্তু আমি যদি এখন বলি কোথায় প্রিন্ট করলাম, ওকে, এখন আমি যদি বলি citizen C3 = C2, C3 মনে হয় আছে অলরেডি, তাহলে C4 = C2। এখন যদি আমি C4 কে প্রিন্ট করি, হ্যাশ কোড কি পাওয়া যাবে? C4 এর টু স্ট্রিং, কিন্তু কেন, এটা কি ক্লোন হবে না? এটা কি ক্লোন হবে? C4 কি C2 এর ক্লোন অবজেক্ট হবে? সেম ইনস্ট্যান্স কে দুইটা হ্যান্ডেল রিপ্রেজেন্ট করবে। তাইলে C2.toString ইনস্ট্যান্স কে রিপ্রেজেন্ট করে, C4.toString ও সেম ইনস্ট্যান্স কে রিপ্রেজেন্ট করে। তাহলে এই ক্ষেত্রে হ্যাশ কোড সেম আসবে। তাহলে এই যে দেখেন, এই যে C2 আর C4 এর হ্যাশ কোড সেম, 7765 B565, 7765 B565। বুঝা গেল? কিন্তু আপনি যদি ক্লোন করেন তাহলে ডিফারেন্ট হবে, কিন্তু ফিল্ডের ভ্যালু সেম থাকবে, সেটাও করতে পারেন। ক্লোন মেথড আছে না? ক্লোন মেথড আছে, আপনি ইনহেরিট করছেন ক্লোন মেথড অবজেক্ট ক্লাস থেকে। তাহলে আপনি বলতে পারতেন যে C5 সিটিজেন, আর আপনি বলতে পারতেন যে C4.clone প্যারামিটার C2। তাহলে C2 এর একটা ক্লোন অবজেক্ট, তাহলে আলাদা ইনস্ট্যান্স তৈরি হবে, বাট ফিল্ড গুলো তখন কপি হয়ে যাবে, ফিল্ডের ভ্যালু গুলো, ঠিক আছে? এখন প্রশ্ন হলো, আমি তো টু স্ট্রিং দিয়েছি আমার সিটিজেন ক্লাসে, তাইলে এখন কয়টা টু স্ট্রিং আছে এখানে?
তাহলে কি ওভারলোডিং হলো? ওভারলোডিং হলো কি? কেন না? প্যারামিটার তো ওভারলোডিং এর কন্ডিশন কি? তাহলে সেম প্যারামিটার লিস্ট হলে কি এরর দেয় না? তাহলে এখানে দিচ্ছে না কেন? ওইটাও জিরো প্যারামিটার, এটাও জিরো প্যারামিটার টু স্ট্রিং, এটাও তো জিরো প্যারামিটার টু স্ট্রিং। তাহলে হাউ দুইটা টু স্ট্রিং কোএক্সিস্ট উইথ সেম প্যারামিটার লিস্ট? এটা তো অ্যাম্বিগুইটি তৈরি করার কথা, সো এরর দেওয়ার কথা। কিন্তু এখানে তো দুইটাই সিটিজেন ক্লাসে, আপনি তো ইনহেরিট করছেন। ওখানে আসে থাকুক, সেটা ওর ওর অবজেক্টের জন্য লাগবে, কিন্তু এখানে তো এটা এটারও মেথড ইনহেরিটেড। তাহলে এখানে কি দাঁড়ালো? এখানে বিষয়টা হচ্ছে এই, আবার একটা এক্সাম্পল দিয়ে বললে আপনার বুঝতে সুবিধা হবে। ওকে, ধরেন you inherit two methods from your father. ওকে, একটার নাম হচ্ছে withdraw money from bank, and you are very happy by inheriting that method. Happy or unhappy? Happy. But সাথে সাথে প্যাকেজ ডিল হিসাবে আপনি আরেকটা মেথড ইনহেরিট করছেন, গ্রিট গেস্ট, এবং সেই মেথডের কোড বলতেছে কেউ আসলে বলতে হবে আসসালামু আলাইকুম, কেমন আছেন, বসেন প্লিজ, চা না কফি দিব, বাসা সবাই ভালো তো, শরীর স্বাস্থ্য ভালো। তাহলে ওল্ড স্কুল গ্রিটিং। নাও ইউ আর ভেরি হ্যাপি উইথ withdraw money from account method, but you are very unhappy with the greet method. কারণ আপনি গ্রিট করেন ইয়ো ব্রো হোয়াটসঅ্যাপ, that is your greeting. That's how you greet. Assalamu alaikum, boshen please. You don't like that. Okay, so that's not Genji style. আপনারা তো জেনজি নাকি না? কারণ কি? ওই বাধ্য প্যাকেজ ডিল হিসাবে পাইছেন যেটা, তাই না? এখন আপনার ইনহেরিটেড মেথড সবই পছন্দ এক্সেপ্ট ওয়ান। তা আপনি তখন কি করতে পারেন? আপনি তখন ওইটাকে রিডিফাইন করতে পারেন উইথ ইউর ওন কোড, সেম প্যারামিটার লিস্ট, নট ওভারলোডিং। ওভারলোডিং মানে কি? বোথ ভার্সন এক্সিস্ট ফর এক্সিকিউশন, প্যারামিটার ডিফারেন্ট ডিফারেন্ট দিয়ে আপনি দুইটাকে এক্সিকিউট করতে পারেন, কিন্তু আপনি তো আসসালামু আলাইকুম, বসেন আঙ্কেল এটা বলতেই চান না। আপনি সবাইকে ইয়ো ব্রো বা হ্যালো হাই গাইস, হ্যালো গাইস এটা বলতে চান। তখন আপনি কি করবেন? তাইলে আপনি এই হ্যাশ কোডটা ইউজ করতেই চান না আপনার ক্লাসে। তাইলে আপনি তখন এখানে যখন বললেন যে আমি জিরো প্যারামিটার দিয়ে আরেকটা টু স্ট্রিং বানাবো আমার ক্লাসে, তখন কম্পাইলার বুঝবে যে এটা ইন্টেনশনাল। কেন? আপনার নিজের তৈরি করা জিনিস আপনার অপছন্দ, এটা তো হইতে পারে না, কিন্তু আরেকজনের দেওয়া জিনিস আপনার অপছন্দ হইতেই পারে। আপনি এখন ঈদের জন্য ড্রেস কিনবেন, আপনি এই ইয়োলো, আরো 12, ক্যাটস আই, ঘুইরা ঘাইরা অনেক পছন্দ করে একটা কিনছেন, ওইটাকে আপনি ফেলে দিবেন না? ওটা পরবেন, কম দামি হইলেও পরবেন, কারণ আপনি পছন্দ করে ঘুরে কিনছেন। কিন্তু আপনার এক দূর সম্পর্কের খালা আপনাকে একটা ড্রেস দিচ্ছে, ড্রেসটার প্রাইস হয়তো কম না, কিন্তু আপনার পছন্দ হয় না, তাহলে আপনি কি করবেন? আপনি ওটা কাউকে দিয়ে দিতে পারেন, তাই না? অথবা এটা ফেরত দিয়ে আপনি আরেকটা আনতে পারেন, যদি মানি রিসিট থাকে, এক্সচেঞ্জ অফার থাকে। তো তাহলে আরেকজনের দেওয়া জিনিস আমার অপছন্দ হইতে পারে, এন্ড কম্পাইলার আন্ডারস্ট্যান্ড দ্যাট। তাইলে আপনি যখন একই প্যারামিটার দিয়ে দুইটা বডি সেম ক্লাসে বানাতে পারবেন না। দ্যাট মিন্স আপনার নিজের পছন্দ করে কেনা জামাই আপনি রিজেক্ট করতেছেন, মানে নিজেই আপনি অ্যাম্বিগুইটি তৈরি করতেছেন। একই প্যারামিটার লিস্ট দিয়ে আপনি একটা বডি দিতে চাচ্ছেন, তো কম্পাইলার তো নিজে যখন বডি দিবেন, কম্পাইলার তো ধরে নেবে আপনি এটা এক্সিকিউট করতে চান, তো
তো দুইটাই এক্সিকিউট করতে চাই অথচ প্যারামিটার লিস্ট সেম, তাহলে তো এটা হবে না। কিন্তু আপনি যদি বলেন যে বাবা এটা ইনহেরিটেড, এটা আমার পছন্দ না, সো আমি এটা জীবনেও ইউজ করতে চাই না, সো আই এম রিডিফাইনিং ইট উইথ সেম প্যারামিটার লিস্ট, তাহলে রিডেফিনিশন উইথ সেম প্যারামিটার লিস্ট অ্যালাউড অনলি ইন সাব ক্লাস, only for inherited method, and that is called overriding, not overloading. Only inherited method can be overridden in subclass if subclass choose not to use that inherited version with that parameter list, whatever is the parameter list, সেই parameter list এর inherited versionটা যদি subclass use করতে না চায়, subclass can redefine. That's override. Override মানে কি overrule করা, ওটাকে ডোমিনেট করা, ওটাকে ডিঅ্যাক্টিভেট করে দেওয়া। কিন্তু ওভারলোডিং ইজ নট ডিঅ্যাক্টিভেটিং, ওভারলোডিং ইজ both version exist, you can execute both of them by changing the parameter. In the overriding you cannot execute that inherited version, কারণ ওটাকে আপনি দমন করে রেখে ফেলছেন, ওকে কবর দিয়ে ফেলছেন আপনার ক্লাসের জন্য। দ্যাট ইজ ওভাররাইডিং। ওভাররাইড করলে তখন এই যে অ্যানোটেশন, ওভাররাইড অ্যানোটেশন, এই টাইপ এটা দিয়ে বোঝায় যে এটা হচ্ছে এটা এক ধরনের টাইপ যেটা দিয়ে ইন্ডিকেট করে যে এই মেথডটা হচ্ছে রিপ্লেসমেন্ট ইমপ্লিমেন্টেশন অফ দ্য ইনহেরিটেড ভার্সন। ঠিক আছে, তাহলে এই যে অ্যানোটেশনও কিন্তু একটা ক্লাসের ভ্যারিয়েন্ট। তা আমরা এই যে ওভাররাইড অ্যানোটেশনটা অলরেডি ইউজ করছি, কিন্তু এটা কখনোই আপনাদের বলা হয় নাই। কেন বলা হয় না? টু স্ট্রিং জেনারেট করলে ওভাররাইড চলে আসতো না? কেন আসতো? কারণ অবজেক্ট ক্লাস থেকে অলরেডি একটা টু স্ট্রিং আছে, 0 প্যারামিটার, আপনি ওটাকে রিপ্লেস করতেছেন উইথ ইওর ওন স্ট্রিং। আপনি হ্যাশ করতেন না, বরং আপনি ফিল্ডগুলোর ভ্যালুকে স্ট্রিং হিসাবে রিপ্রেজেন্ট করতে চান। তাইলে উইথ দ্যাট নোট আমরা আজকে শেষ করতেছি।